গাইজ ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। অনেকদিন পর ভিডিও রেকর্ড করতেছি এবং আপনারা দেখতেছেন ওয়েদারের অবস্থা খুবই খারাপ। আমি যখন বের হয়েছিলাম তখন বৃষ্টি ছিল না, যখন বের হইতে রেকর্ড করা শুরু করছি তখন বৃষ্টি চলে আসছে। আমার অবস্থা দেখতেছেন একদম পুরাই অবস্থা খারাপ আর কি। তো আমি হচ্ছে গিয়ে আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে গিয়ে ডেনমার্কে বাংলাদেশিদের অবস্থা কেমন, অথবা ডেনমার্কে আপনাদের আসা উচিত হবে কিনা, বা এই দেশটা সম্পর্কে আজকে আপনাদেরকে ইন ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। যেহেতু আমি প্রথমেই ডিক্লারেশন দিয়ে রাখি, দেখেন আমি যতটুকু ইনফরমেশন জানছি সবগুলো হচ্ছে গিয়ে আমি গুগল থেকে সার্চ করে আমি নিছি। অ্যান্ড হচ্ছে গিয়ে আমার আপন বোন ওর জামাইয়ের সাথে থাকে ডেনমার্কে, এবং আমার বোনকে আমি অনেক কিছু জিজ্ঞেস করছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা এখানে আসার পর কী কী ফ্যাসিলিটিস পাবে। তো যেহেতু সে হচ্ছে কি স্টুডেন্ট, তো সে আমাকে অনেক ইনফরমেশন দিছে এবং আমি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, কমেন্ট অপশন অবশ্যই খোলা থাকবে। আর হচ্ছে কি আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন। সো লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও গাইস। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি, উপরে একটা রুফটপ আছে। তো আশেপাশে বৃষ্টি হচ্ছে গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন খুবই হেভিলি বৃষ্টি হচ্ছে, এজন্য আমাকে এই দিকে আসতে হয়েছে আর কি। তো আমি যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই তো আপনারা জেনে গেছেন। তো দেখেন, ডেনমার্ক হচ্ছে ইউরোপের অন্যতম একটা দেশ, যে দেশে হচ্ছে গিয়ে একটা মাত্র সুযোগ আছে আপনি ইউরোপে আসার স্টুডেন্ট ভিসায় লিগেল ওয়েতে। এখন দেখেন ইউরোপের মধ্যে কয়েকটা দেশ আছে, যেমন ইউকে আছে, ডেনমার্ক আছে, ফিনল্যান্ড আছে, এরপর হচ্ছে আপনার ইটালি, স্পেন। তো এই দেশগুলোতে আপনি ভিসা দিয়ে আসতে পারবেন এবং এই দেশগুলোতে আপনি অনেক সুবিধা পাবেন যদি আপনি তাদের সিস্টেমের থ্রুতে আপনি যদি যান, ফলো করেন তাদের সিস্টেম। আপনি উইথিন ফিউ ইয়ার্সের ভিতরে আপনি কিন্তু পিআর পেয়ে যাবেন, পার্মানেন্ট রেসিডেন্টশিপটা পেয়ে যাবেন ইউরোপের। তো আজকে আমরা ডেনমার্কের যে সুযোগ সুবিধাগুলো আপনি অ্যাজ এ স্টুডেন্ট কী পাবেন এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখেন, প্রথমেই আমি বলি যে এখানে 8টা পয়েন্ট আছে, আমি 8টা কি পয়েন্ট নিয়ে আলোচনা করব। ডিসক্রিপশনে আপনারা সেই 8টা পয়েন্টটা চেক করে নেবেন অবশ্যই। তো এই 8টা কি পয়েন্টগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গিয়ে আপনি আসার পর এই প্রসেসের থ্রুতে আপনি যাবেন। তো আমি ভিডিওটা পুরোপুরি অপটিমাইজ করে দেন হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়গুলো। তো দেখেন, আপনাকে প্রথমত ফার্স্ট যে পয়েন্টটা চলে আসে এটা হচ্ছে গিয়ে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন। আপনি ডেনমার্কে আসতে হলে আপনাকে অবশ্যই আপনার এসএসসি এইচএসসি কমপ্লিট থাকতে হবে, আপনি যদি ব্যাচেলার্সের জন্য অ্যাপ্লাই করতে চান। আর যদি মাস্টার্সের জন্য যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে আপনার ডিগ্রিটা কমপ্লিট করে আসতে হবে। আপনি অনার্স শেষ করে আপনি কিন্তু মাস্টার্সের জন্য ডেনমার্কে অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনার যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আমাদের ফার্স্ট মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে বাংলা, তো আমাদেরকে একটা এক্সাম দিতে হয়, সেটা হচ্ছে আইএলস। তো এই আইএলসের জন্য আপনার যদি আপনি ব্যাচেলার্সের জন্য যদি অ্যাপ্লাই করতে চান আপনাকে হচ্ছে গিয়ে 6 পয়েন্ট ইচ ব্যান্ডে আপনার থাকতে হবে এবং ওভারঅল 6 অথবা 6.5 থাকতে হবে মাস্ট ব্যাচেলার্সের জন্য। আর যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান অথবা পোস্ট গ্র্যাজুয়েটের জন্য অবশ্যই আপনাকে 6.5 অথবা 7 থাকতে হবে এবং ইচ ব্যান্ডে আপনার ধরেন 6-এর উপরে থাকতে হবে আর কি। এটা মিনিমাম রিকোয়ারমেন্ট আপনার জন্য যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন ডেনমার্কে। তো আপনার যদি কোয়ালিফিকেশন যদি ঠিকঠাক থাকে আপনি দেন হচ্ছে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন আপনার ইউনিভার্সিটিতে। এটা নিয়ে আমি আলোচনা করবো, সেটা হচ্ছে গিয়ে আপনি বাংলাদেশে যেরকম হচ্ছে গিয়ে 2 ধরনের ইউনিভার্সিটি আছে, একটা হচ্ছে গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি, একটা হচ্ছে গিয়ে পাবলিক ইউনিভার্সিটি। এখন আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি অ্যাডমিশন নেন তাহলে আপনার কিন্তু খরচটা অনেক বেশি, এবং আপনি যদি পাবলিকে পড়েন তাহলে আপনার খরচটা একটু কম। ঠিক সেম প্রসেসে আপনি ডেনমার্কের জন্য অ্যাপ্লাই করবেন আপনার ব্যাচেলার্সের জন্য অথবা আপনার মাস্টার্সের জন্য। তো আপনি যদি
পাবলিকে যদি ভর্তি হন, পাবলিকে আপনার ভর্তি হলে আপনি আপনার টিউশন ফিটা একটু কম আসবে। তো আপনি 6 মান্থের টিউশন ফি দিয়ে আসতে পারেন। 6 মান্থের টিউশন ফি দিয়ে আসার পর আপনি হচ্ছে গিয়ে ইনস্টলমেন্টে 2টা দিবেন এভরি ইয়ার। হচ্ছে গিয়ে আপনি মাস্টার্স অথবা আপনি ব্যাচেলার্স করতে পারেন। 2টা ইনস্টলমেন্ট দিয়ে আপনি কিন্তু আপনার পাবলিক ইউনিভার্সিটি থেকে আপনি গ্র্যাজুয়েশন করতে পারেন। এখন আসেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ আপনার ডেনমার্কে। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে কি হয়, আপনি যখন ভর্তি হবেন আপনাকে ফুল 1 ইয়ারের টিউশন ফি দিতে হবে। এখন ফুল 1 ইয়ারের টিউশন ফি আগে যারা আসছিল ডেনমার্কে তারা কিন্তু মাত্র 14 থেকে 15 লাখ টিউশন ফি মানে দিছে, টিউশন ফি আপনার পেমেন্ট করে আসছে বাংলাদেশ থেকে। এখন বর্তমানে আপনার টিউশন ফিটা অনেক বেড়ে গেছে, হয়তো আপনাকে 17 থেকে 18 লাখ, অনেকের ক্ষেত্রে 20 লাখ পর্যন্ত দিতে হয়। তো এই টিউশন ফিটা আপনি দিয়ে আসবেন 1 বছরের। তারপরে হচ্ছে গিয়ে আপনি 4টা ইনস্টলমেন্টের থ্রুতে আপনি কিন্তু আপনার টিউশন ফি পে করতে হবে প্রাইভেট ইউনিভার্সিটিতে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই খরচ কত আসতে পারে টোটাল? তো দেখেন, এই ক্ষেত্রে আপনাদের একটু হিসাব বুঝতে হবে যে আপনি কাপল আসবেন কি না আপনি সিঙ্গেল আসবেন। যদি সিঙ্গেল আসেন আপনার হয়তো খরচটা একটু কম আসবে, যদি আপনি কাপল আসেন তাহলে কিন্তু আপনার খরচটা কিন্তু বেড়ে যায়। তো কাপলসের জন্য আমি যদি বলি, দেখেন কিছু কিছু খরচ আছে যেগুলো আপনাকে অবশ্যই করতে হয়। যেমন আপনার এমএসসি ফি দিতে হবে, আপনার টিউশন ফি দিতে হবে, আপনার টিকিট আছে, প্লেনের টিকিট কাটবেন। এরপর হচ্ছে গিয়ে আপনি আসার আগে তো অবশ্যই শপিং করবেন, এই শপিংয়ের একটা টাকা আপনার খরচ হয়। এরপর হচ্ছে গিয়ে আপনি আসবেন যে আপনার যদি কেউ রিলেটিভ না থাকে আপনি কিন্তু বাংলাদেশ থেকে একটা অ্যাপার্টমেন্ট আপনি বুক করে আসবেন 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য। তো অবশ্যই আপনি যখন অ্যাপার্টমেন্ট এটা বুকিং করবেন, রেন্ট করবেন, তখন আপনাকে ডিপোজিট দিতে হয়। তো অ্যাডভান্স ডিপোজিটের পয়সা আপনাকে দিতে হয়। এরপর হচ্ছে কি আপনার মান্থলি একটা এই পয়সাটা তো আপনি দিতেই হবে। তো সব কিছু মিলিয়ে আপনার যদি কাপলের হিসাব করেন তাহলে মিনিমাম 28 লাখের মতো খরচ হয়। 28 থেকে 30 লাখের মতো আপনার যারা কাপল আসবেন ডেনমার্কে আপনার খরচ আসবে। এবং হচ্ছে কি আপনাকে অবশ্যই তো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। এই ক্ষেত্রে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, আপনার ধরেন আপনি 6 মান্থ, 1 মাসে, 2 মাসে, 3 মাসের এইরকম একটা স্টেটমেন্ট দেখাইলে হয় যে আপনার ব্যাংকে টাকা আছে পড়ালেখা করার জন্য। এরপর হচ্ছে গিয়ে আপনি যদি সিঙ্গেল আসেন তাহলে সেম প্রসেস, বাট খরচটা আপনার হয়তো একটু কম আসবে, যেহেতু আপনি একজন সিঙ্গেল পার্সন, আপনার শুধু আপনার খরচটা আপনি করবেন। তো এই ক্ষেত্রে আপনার হয়তো কিছুটা খরচ 2 লাখ টাকার মতো খরচ কম আসে, বাট ওভারঅল চিন্তা করলে আপনার কিন্তু প্রায় সেম। আপনার কাপল এবং সিঙ্গেলদের জন্য কিন্তু ওভারঅল বলতে গেলে সেম খরচটাই আসে। এখন আপনাদেরকে আমি বলবো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। দেখেন, বাংলাদেশে 2টা সিস্টেমে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে গিয়ে আপনি এজেন্সির থ্রুতে, যারা হচ্ছে গিয়ে আপনার হয়ে কাজ করে আপনাকে হেল্প করবে, তাদেরকে একটা আপনি টাকা পে করবেন, তারা হচ্ছে গিয়ে আপনার হয়ে আপনার অ্যাপ্লাই করে দিবে। তো এইটা হচ্ছে একটা প্রসেস। আর একটা হচ্ছে গিয়ে নিউ টু ডেনমার্ক একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে ঢুকলে আপনি কিন্তু এভরিথিং ইনফরমেশন পেয়ে যাবেন তাদের এই কান্ট্রিতে আপনি আসার জন্য আপনার কী কী রিকোয়ারমেন্টস দরকার। তো আমি ডিসক্রিপশনে অবশ্যই আপনারা চেক করবেন, ওইখানে নিউ টু ডেনমার্ক একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে ক্লিক করবেন, আমি ওইটা দিয়ে দিব। তো এইখানে আপনি আপনার স্টুডেন্ট ভিসার রিকোয়ারমেন্টস, আপনার ওয়ার্ক পারমিটের রিকোয়ারমেন্টস, আপনার হচ্ছে গিয়ে এভরিথিং মানে সেটেল ডাউন হওয়ার জন্য ডেনমার্কে কী কী করা লাগে এভরিথিং আপনার ওই ওয়েবসাইটে দেওয়া আছে। আপনি অবশ্যই চেক আউট করে নেবেন আমার ডিসক্রিপশন থেকে। দেখেন, এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আপনি আসার পরে আসার আগে আপনার ভিসা প্রসেস হতে কতদিন সময় লাগে। এই ক্ষেত্রে আপনার ডিপেন্ড করে, হয়তো অনেকের ক্ষেত্রে 6 মাস, অনেকের ক্ষেত্রে 4 মাস, 3 মাস এরকম ডিপেন্ড করে, বাট অ্যাটলিস্ট 6 মাসের ভিতরে কিন্তু আপনার ভিসা হয়ে যায়। তো উইথিন 6 মাসে আপনার 6 মাস টাইম লাগবে ভিসা হতে, প্রসেস হতে। তো এই ক্ষেত্রে আপনার যে সেশন, আপনি জানুয়ারি সেশনে আসতেছেন নাকি সেপ্টেম্বর সেশনে আসতেছেন, এটা কিন্তু ডিপেন্ড করে। তো আপনি সেশন শুরু হওয়ার 2-3 মাস আগে থেকে আপনি কিন্তু অ্যাপ্লাই করে রাখবেন। যেহেতু অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করে, এই ক্ষেত্রে স্লট যদি খালি থাকে অবশ্যই আপনি স্লট আপনার যদি ওরা বুক করে দেয় তাহলে তো অবশ্যই আপনার ভিসা হবে। আর যদি আপনি একটু লেটে যদি অ্যাপ্লাই করেন, ধরেন সেশন শুরু হওয়ার 1 মাস আগে, 1.5 মাস আগে যদি আপনি শুরু করেন প্রসেস, সেই ক্ষেত্রে রিস্ক হয়ে যায় আপনার ভিসা না পাওয়ার, কারণ এই ক্ষেত্রে ইউনিভার্সিটির স্লট খালি থাকে না। তো এই ক্ষেত্রে আপনার ভিসা আপনার পাওয়ার চান্সটা খুবই টাফ। এখন আসেন আপনি আসার
পর কি কাজ করতে পারেন। তো দেখেন, আপনি আসার পর এজ এ স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনি কিন্তু 90 আওয়ার্স কাজ করতে পারবেন এজ এ স্টুডেন্ট। তো এই ক্ষেত্রে আপনি পার্ট টাইম জব করবেন 90 আওয়ার্স। সো 90 আওয়ার্স কাজ করে আপনি কিন্তু মোটামুটি ভালো একটা আপনার চলার মতো আপনি কিন্তু টাকা উঠাইতে পারবেন। এবং আগে যারা আসছিল তারা কিন্তু ভালো কাজ করতো, কিন্তু বর্তমানে কাজ পাওয়াটা অনেক টাফ। ক্রাইসিস চলতেছে ডেনমার্কে, আমি যতটুকু শুনছি, আমার বোন বলছে। তো ক্রাইসিস, কোপেনহেগান যে সিটি আছে, এই সিটিতে এখন স্টুডেন্ট অনেক বেশি এবং হচ্ছে কি আপনার কাজ পাওয়াটা অনেক বেশি টাফ। তো অ্যাটলিস্ট আপনি যদি কাজ শিখে আসেন, যেমন পিৎজা শপের কাজ অথবা আপনার সেলুনের কাজ অথবা অন্য কোনো রেস্টুরেন্টের কাজ, এইগুলা কাজ যদি শিখে আসেন, আপনি কিন্তু ভালো পয়সায় এই দেশে ইনকাম করতে পারেন। এবং হচ্ছে গিয়ে আপনি যেহেতু তাদের ল্যাঙ্গুয়েজ দুইটা, একটা হচ্ছে গিয়ে ইংলিশ আর একটা হচ্ছে গিয়ে ডেনিশ। সো তারা ইংলিশেও কথা বলে, কিন্তু তারা ম্যাক্সিমাম টাইম হচ্ছে গিয়ে আপনার ডেনিশেও কথা বলে। যদি আপনি ডেনিশ ভালো বুঝেন বা ডেনিশ ভাষাটা বেসিকটা শিখে আসেন, আপনার জন্য অনেক ভালো, কারণ আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন এই দেশে এসে তারা কি বলতেছে। তখন আপনি কিন্তু ভালো পয়সা ইনকাম করতে পারেন অ্যাজ এ স্টুডেন্ট। আর যারা কাপল আছেন, ধরেন ডিপেন্ডেন্ট হয়ে আসবেন ডেনমার্কে, আপনারা কিন্তু ফুল টাইম কাজ করতে পারেন, আপনাদের ফুল টাইমের ওয়ার্ক রাইট আছে। তো আপনার এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনি সামারেও ফুল টাইম করতে পারেন এবং সামারের বাইরেও কিন্তু আপনি এনি টাইম আপনি ফুল টাইম জব করতে পারেন যারা ডিপেন্ডেন্ট হয়ে আসবেন। আর স্টুডেন্টের ক্ষেত্রে আপনারা অনলি সামারে যেহেতু হলিডে থাকে, এই হলিডেতে আপনারা ফুল টাইম কাজ করতে পারেন ডেনমার্কে। সেই ক্ষেত্রে আপনাদের ইনকামও ভালো হবে এবং আপনারা কোনো একটা কোম্পানিতে অথবা কোনো একটা রিসোর্ট বলেন, এইরকম কোনো একটা ইয়েতে আপনারা কিন্তু ভালো ইনকাম করতে পারেন ফুল টাইম করে। আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, এখন আপনারা আসার পরে এই দেশের লিভিং কস্টটা কীরকম। তো দেখেন, আপনাদের লিভিং কস্টটা কিন্তু অনেক হাই ডেনমার্কে। আপনার 95K to 100K মতো আপনার চলে আসে বাংলাদেশি টাকা হিসাব করলে। তো এইগুলা কিন্তু আপনি কাজ করে তুলতে পারবেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে মিনিমাম 4 মাসের ব্যাকআপ নিয়ে আসবেন ডেনমার্কে। অনেকে হয়তো আসার পর কাজ পান না বা অনেক ক্রাইসিস, যেহেতু আমি আগেই বলছি যে ডেনমার্কে কাজের ক্রাইসিস অনেক বেশি। তো এই ক্ষেত্রে যদি আপনারা কাজ না পান, অ্যাটলিস্ট আপনারা 4 মাসের ব্যাকআপ নিয়ে আসবেন, যাতে আপনাদের 4 মাস মানে আপনারা যেন সার্ভাইভ করতে পারেন। তো 4 মাসের আগে আপনারা যদি কাজ পেয়ে যান, আলহামদুলিল্লাহ ভালো। আর যদি কাজ না পান, তখন কিন্তু আপনারা অনেক ক্রাইসিসে পড়ে যাবেন। তখন কিন্তু এই প্রবলেমটা হয়, আপনারা কিন্তু আসার পরে কাজ না পেয়ে কিন্তু বাংলাদেশ থেকে ওই টাকাটা আনতে হয়। তো অ্যাটলিস্ট যদি 4 মাসে খরচটা নিয়ে আসেন, আপনাদের জন্য ভালো। যে বিষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে আপনারা পার ইয়ার কিন্তু আপনার ইউনিভার্সিটিতে 15 থেকে 20 লাখের মতো টিউশন ফি দিতে হবে। তো এখন একটু বেশি হতে পারে, বাট ইন জেনারেল আপনারা যদি হিসাব করেন, তাহলে 15 থেকে 16 লাখের মতো খরচ আসতে পারে। তো এগুলো আপনি কিন্তু দিতে হবে আপনার ইউনিভার্সিটিতে। এবং হচ্ছে গিয়ে নিলস প্রোকে যারা আসবেন, নিলস প্রোক ইউনিভার্সিটি একটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। সো এই ইউনিভার্সিটিতে আপনার ফ্রিতে এখন ল্যাপটপ দিতে আছে। সো আপনারা যারা আসবেন, আসার পর কিন্তু আপনারা ফ্রিতে ল্যাপটপ নিতে পারেন এই ইউনিভার্সিটি থেকে। আর হচ্ছে গিয়ে সেটেল ডাউনের যে বিষয়টা, আপনারা যদি ডেনমার্কে যদি সেটেল হতে চান, তাহলে প্রসেসটা কীরকম দেখেন। সেটেল হওয়ার আগে আপনাকে অবশ্যই বুঝতে হবে এই দেশের ইনকাম কীরকম। এই দেশের ইনকাম খুবই ভালো, আপনি মাসে লাখ টাকার মতো ইনকাম করতে পারেন আপনি পার্ট টাইম জব করেও, আর ফুল টাইমে তো আরও বেশি করবেন। তো ইনকামের জন্য বেস্ট আপনার ডেনমার্ক। যদি আপনি ভালো ভাষা বুঝেন, ডেনিশ ভাষা যদি বুঝতে পারেন এবং আপনার যদি ইংলিশ ভালো হয়, আপনি অবশ্যই ডেনমার্কে ভালো টাকা ইনকাম করতে পারেন। ইভেন ডেনমার্কে সেটেল ডাউন হতে হলে আপনাকে মিনিমাম 8 ইয়ার্স ওয়েট করতে হবে। এবং এই 8 ইয়ার্সের মধ্যে আপনি যদি ব্যাচেলর্সে আসার পর আপনি 3 ইয়ার্স আপনার কোর্স ডিউরেশন থাকে। 3 ইয়ার্স পরে আপনি জব সার্চিং করবেন 6 মান্থ। টোটাল ধরেন 3 ইয়ার্স অ্যান্ড হাফ। 6 মান্থ পরে কিন্তু আপনাকে আবার এক্সটেনশন করতে হবে ভিসার জন্য। যদি আপনি ভালো কোম্পানিতে জব পেয়ে যান, তখন আপনি ওয়ার্ক পারমিটে সুইচ করবেন আপনার ভিসাটা। তখন আপনাকে আরও ধরেন এই 8 ইয়ার্সের জন্য আপনাকে আরও 2-3 বছরের ভিসা ওরা দিয়ে দিবে ওয়ার্ক পারমিটে। তখন আপনি ফুল টাইম কাজ করতে পারেন। আর মাস্টার্সের ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে 2 ইয়ার্সের মাস্টার্স করবেন। 2 ইয়ার্স পরে আপনি কিন্তু জব সার্চিং পেয়ে যাবেন 3 ইয়ার্সের। টোটাল 5 ইয়ার্স আপনি কিন্তু এই দেশে থাকতে পারেন। আপনার 2 ইয়ার্স মাস্টার্স, দেন হচ্ছে গিয়ে 3 ইয়ার্সের
হচ্ছে গিয়ে আপনি জব সার্চিং। 3 ইয়ার্স আপনি ফুল টাইম আপনি কাজ করতে পারেন আপনি গ্র্যাজুয়েশন করার পর, এবং মাস্টার্স ব্যাচেলার্সের জন্য আপনার হচ্ছে গিয়ে 3 ইয়ার্স আপনার আপনি কোর্স করবেন, মানে আপনার ব্যাচেলার্সটা শেষ করবেন, আর হচ্ছে গিয়ে 6 মান্থ আপনি জব সার্চিং করবেন, মানে ফুল টাইম কাজ করবেন। ফুল টাইমে কাজ করার জন্য আপনি হয়তো যদি কোম্পানি থেকে ভালো একটা যদি অফার পেয়ে যান আপনি ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারেন, আদারওয়াইজ আপনি কিন্তু মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এই হচ্ছে মানে আপনি টোটাল 8 ইয়ার্স এইভাবে থাকলে 8 ইয়ার্স পরে কিন্তু আপনি ডেনমার্কের সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এই ছিল প্রপার ইনফরমেশন। যদি কোনো জিনিস মিসিং হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর এই যে দেখেন ওয়েদারটা এখনও মেঘ দিতেছে, এখনও মানে কি বলবো, মানে বৃষ্টি হইতেছে। এই মেঘ বৃষ্টিতে ভালো লাগে না আসলে। আর আপনাদের জন্য ভিডিও রেকর্ড করতেছি, আমার অবস্থা খুবই খারাপ, কারণ আমি জানতাম না যে আজকে মেঘ বৃষ্টি হবে, তো বাজে একটা ওয়েদার হবে। আদারওয়াইজ অন্যদিন আমি ভিডিওটা রেকর্ড করতাম। তো আমি আপনাদেরকে এইদিকে আশেপাশে দেখানোর চেষ্টা করব, দেন হচ্ছে কি আমি আমার বাসায় চলে যাব আর কি। তো এভরিওয়ান, এটা হচ্ছে গিয়ে পার্ক। তো পার্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গিয়ে গার্ডেন, আর এই পাশে হচ্ছে গিয়ে লেক। তো আপনাদেরকে আমি দেখাই, আসলে অনেক বৃষ্টি হচ্ছে আজকে, বৃষ্টির দিনে আমি ব্লগটা করতেছি। আসলে আনএক্সপেক্টেড এই দেশের ওয়েদারটা আসলে অনেক খারাপ, আপনার এনি টাইম চেঞ্জ হয়ে যায়। তো এইটা হচ্ছে লেক। আমি আরও আপনাদেরকে সামনে গিয়ে আরও ভিউ দেখানোর চেষ্টা করব। এবং এই দেখেন আমার অবস্থা, ভিজে একদম অবস্থা খারাপ। আমার কাপড়ের অবস্থা দেখতেছেন, মানে কি বলবো, মানে ওয়েদারটা এত খারাপ হয়েছে আজকে, আমার এই অবস্থা একদম শেষ, ব্যাগের অবস্থা তো একদম শেষ। আর ইভেন আজকে অনেক ঠান্ডা আছে, ঠান্ডা বলতে ঠান্ডা লাগতেছে আর কি, হাত ঠান্ডা হয়ে গেছে। আপনাদেরকে দেখাই একটা জিনিস, এই যে দেখেন রাজহাঁস, এগুলা কিন্তু ইয়ে করে না, আপনাকে অ্যাটাক করবে না, আপনি কিন্তু খেতে পারবেন না। এগুলা এরকম থাকে, এইখানে থাকবে, এইখানে এই লেকে তারা ইয়ে করে সাঁতার কাটে। তো গাইজ এইখানে আপনারা বোট দেখতেছেন, এই বোটগুলো আপনারা রাইড করতে পারবেন, বাট এইখানে রেন্ট লেখা আছে। আপনারা এইখানে একটা বোর্ড, সাইনবোর্ডের মতো একটা দেয়া আছে, আপনারা অবশ্যই এখানে দেখার কথা। তো এইখানে হচ্ছে কি বেসিক্যালি আপনার পার আওয়ার আপনি কত টাকা পে করতে হবে, এইগুলা সব কিছু এখানে দেয়া আছে। এরপর হচ্ছে গিয়ে কয়জন অ্যাডাল্ট ম্যাক্সিমাম, তারপর হচ্ছে গিয়ে আপনার চিলড্রেন থাকলে চিলড্রেন, তো এইগুলো আপনি এখান থেকে রাইড করতে পারেন এই লেক। ভিডিও গাইজ, আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে, আর আমি প্রপার ইনফরমেশন দিতে পারছি কিনা অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন ভিডিওতে। টিল দ্য এন্ড সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।